ইসরায়েল আর ফিলিস্তিনে যা হচ্ছে সেটা কি শুধুই আরেকটা আঞ্চলিক সংঘাত, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? একটা নির্দিষ্ট ব্যাখ্যা বলছে, এর উত্তর হলো না। তাদের মতে আমরা চোখের সামনে যা দেখছি তা আসলে এক প্রাচীন ভবিষ্যৎবাণীর শুরু, যা হয়তো পুরো বিশ্বকেই বদলে দিতে পারে। চলুন এই চমকপ্রদ দৃষ্টিকোণটা একটু বোঝার চেষ্টা করি। তো মূল প্রশ্নটা হলো এটাই, এখনকার এই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধই কি সেই প্রফেসাইড বিশ্বযুদ্ধের সূচনা? আমরা একটা বিশেষ সোর্সের উপর ভিত্তি করে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। দেখব এই ব্যাখ্যাটা ঠিক কোথা থেকে আসছে আর এর ভিত্তিটাই বাকি। আমাদের আজকের আলোচনাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যাটা দেখব, তারপর আল মালহামা জিনিসটা কি সেটা বুঝব, এরপর এর প্রথম নিদর্শনগুলো নিয়ে কথা বলবো, শাম অঞ্চলের ভূমিকাটা জানব, আর অতীত আর বর্তমানের মধ্যে একটা সংযোগ খোঁজার চেষ্টা করব। আর সবশেষে দেখব এই সব কিছুর মানে কি, এটা এক অন্তহীন যুদ্ধ? আচ্ছা, তাহলে সরাসরি মূল আলোচনা আসা যাক। যে সোর্সটার কথা বলছি তারা ঠিক কিভাবে এই সংঘাতটাকে দেখছে, তাদের মূল দাবিটা আসলে কি। আর ঠিক এখানেই কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই ব্যাখ্যা অনুযায়ী এটা নিছক কোনো রাজনীতি বা ভূখণ্ডের লড়াই নয়, এটা নাকি ইতিহাসের পাতায় লেখা এক ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। মানে আমরা যা চোখের সামনে দেখছি তা এক বিশাল নাটকের কেবল প্রথম অঙ্ক। এই পুরো যুক্তির কেন্দ্রে আছে একটাই শব্দ, আল মালহামা। কিন্তু এর মানে ঠিক কি? চলুন জেনে নিই। দেখুন, সোর্সের ব্যাখ্যা অনুযায়ী আল মালহামা কোনো সাধারণ যুদ্ধ নয়। এটাকে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য, একটা সর্বগ্রাসী চূড়ান্ত লড়াই যা মানবিতিহাসের গতিপথই পাল্টে দেবে। সোজা কথায় এইটা একটা মহাপ্রলয়ের পূর্বাভাস। কিন্তু এই যে এত বড় একটা দাবি, এর ভিত্তিটা কি? সোর্সটি একটা নির্দিষ্ট হাদিস বা নবীর বাণীর দিকে নির্দেশ করছে। চলুন দেখি সেই হাদিসে ঠিক কি বলা হয়েছে। এখানে খেয়াল করার বিষয় হল, এই কথাটা কিন্তু কয়েকটা ঘটনার একটা সিকোয়েন্স বলছে। মানে একটা ঘটনা ঘটবে, তারপর আরেকটা, এবং সেটার ফল হিসেবে শুরু হবে মালহামা। এটাই কিন্তু সোর্সের যুক্তির মূল ভিত্তি। তাহলে পুরো ক্রমটা দাঁড়াচ্ছে এই রকম। প্রথমে বাইতুল মাকদাস বা জেরুজালেমের গুরুত্ব বাড়বে, তারপর মদিনার গুরুত্ব কমবে, এবং ঠিক তখনই শুরু হবে মালহামা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরপর আসবে কনস্ট্যান্টিনোপল বিজয়, আর সব শেষে দাজ্জালের আবির্ভাব। এটা বলতে পারেন একটা কমপ্লিট রোড ম্যাপের মতো। তো আমরা ঘটনাগুলোর সিকোয়েন্স তো জানলাম, কিন্তু এই সব ঘটনা ঘটবেটা কোথায়? সোর্সের মতে ভবিষ্যদ্বাণীর কেন্দ্রবিন্দু হল একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, যার নাম শাম। শ্যাম কিন্তু কোনো আধুনিক দেশের নাম নয়, এটা একটা ঐতিহাসিক অঞ্চল যা লেভান্ট নামেও পরিচিত। এর মধ্যে পড়ছে আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই এলাকাটা সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল, আর ভবিষ্যৎবাণী অনুযায়ী এটাই হতে চলেছে শেষ সময়ের নাটকের মূল মঞ্চ। আর এখানেই সোর্সটা একটা বড় সড়ক কানেকশন তৈরি করছে। একটা ভবিষ্যৎবাণী বলছে, যখন শ্যাম অঞ্চলে ফিতনা বা ব্যাপক বিশৃঙ্খলা আর সংঘাত শুরু হবে, তখন সেটার ছোট থাকবে না, সব জায়গায় ছড়িয়ে পড়বে। এখন যেহেতু সিরিয়া আর ফিলিস্তিন দুটোই শ্যামের অংশ এবং দুটো জায়গায় এখন জ্বলছে, তাই সোর্সের দাবি হল ভবিষ্যৎবাণীর শর্ত পূরণ হয়ে গেছে। বেশ, এখন আসুন সবগুলো সূত্রকে এক জায়গায় করা যাক। সোর্সটি কিভাবে প্রাচীন ভবিষ্যৎবাণীর বিন্দুগুলোকে আজকের বাস্তবতার সঙ্গে মেলাচ্ছে সেটা একটু দেখি। তাহলে দেখুন, যুক্তিটা দুটো মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে। প্রথমত, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাওয়া, যা এখনকার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। আর দ্বিতীয়ত, শাম জুড়ে সংঘাত, যা আমরা সিরিয়া আর ফিলিস্তিনে দেখতেই পাচ্ছি। সোর্সের মতে এই দুটো ঘটনাই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার স্পষ্ট প্রমাণ। আচ্ছা, এই ব্যাখ্যার উপর ভিত্তি করে ভবিষ্যতের ছবিটা তাহলে কেমন দাঁড়ায়? সোর্সের মতে এই সংঘাতের শেষ কোথায়? এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে আছে প্রচলিত ভূরাজনৈতিক বিশ্লেষণ, যা আলোচনার মাধ্যমে একটা সমাধানের আশা রাখে, আর অন্যদিকে আছে এই পরকালাতত্ত্বিক ব্যাখ্যা, যা একটা অন্তহীন লড়াইয়ের কথা বলছে। সুতরাং
এই সোর্সের মতে ফাইনাল প্রেডিকশনটা বেশ হতাশাজনক। তাদের মতে যেহেতু এটা মালহামার সূচনা, তাই এই আগুন আর নিভবে না। হয়তো সাময়িক যুদ্ধবিরতি হবে, শান্তির একটা ভ্রম তৈরি হবে, কিন্তু এই সংঘাতের চক্র চলতেই থাকবে যতক্ষণ না চূড়ান্ত পর্যায়টা আসে। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যখন কোনো যুদ্ধকে একটা অনিবার্য আর আগে থেকে ঠিক করে রাখা ঘটনা হিসেবে দেখা হয়, তখন কি শান্তি বা সমাধানের চেষ্টাগুলো অর্থহীন হয়ে পড়ে? এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের চারপাশের দুনিয়াকে দেখার এবং বোঝার উপায়কে ঠিক কতটা প্রভাবিত করতে পারে?